ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছেই এবং আমি সাকিব চলে আসছি আপনাদের প্রয়োজনে নতুন একটা টপিকের আলাপে। আজকে যে আলাপ করব যে কবিতাটা, সেই কবিতার নাম হচ্ছে সেই দিন এই মাঠ। খুবই একটা আধ্যাত্মিক কবিতা আমি বলবো, ভাববাদী কবিতা বলবো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটু হতাশাগ্রস্ত কবিতা স্যার। কিন্তু হতাশাগ্রস্ত কবিতা হইলেও একটা মজা কথা বলি স্যার, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দুর্দান্ত লাইন আছে যে সহজ কথা কইতে আমায় কও যে সহজ কথা যায় না বলা সহজে। স্যার সহজ কথা সহজে বলা কিন্তু খুব কঠিন স্যার, ক্লিয়ার। আমাদের যে কবি, উনাকে আমি, নজরুলকে আমি যেভাবে ব্যক্তিগত গুরু মানি, ওনাকে আমি তা মানি না, কিন্তু আমি মনে করি বাংলা সাহিত্যে কবিদের মধ্যে যদি চূড়ান্ত লেভেলের কোনো দার্শনিক থেকে থাকে, চূড়ান্ত লেভেলের চিন্তাবিদ থেকে থাকে, সে হচ্ছে কবি জীবনানন্দ দাশ। উনি আমার অসম্ভব পছন্দের একটা মানুষ। ওনার প্রতি আমি কিছুটা বিরক্ত, কারণ এই লোকটা আত্মহত্যা করে মারা গেছিলেন। এটা আপনাদের বইতে ভাবে সরাসরি উল্লেখ করা নাই, বলা হয় ট্রাম দুর্ঘটনা। সারা পৃথিবীতে একটা মানুষই ট্রাম দুর্ঘটনায় মারা গেছেন, তিনি জীবনানন্দ দাশ। কেন স্যার? ট্রাম দুর্ঘটনায়, ট্রামে অ্যাক্সিডেন্ট করে আপনার পক্ষে মৃত্যুবরণ করা সম্ভব না। স্যার কেন সম্ভব না? আমি কলকাতায় একবারের জন্য গেছিলাম বলে আমি জানি ব্যাপারটা, করতে আমি সরাসরি দেখছি। আপনারা দেখবেন স্যার, ট্রামের গতি একেতে অনেক স্লো হয়, অটোরিকশার থেকেও স্লো হয়। দ্বিতীয় কথা, ও যখন যায় টং 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 করে একটা ঘন্টা বাজে। সেকেন্ড, থার্ড কি, ওর একটা নির্দিষ্ট লাইন আছে। ও রোডের মধ্যে ধাপ করে আপনার গায়ে উঠে যাবে, এটা সম্ভব না। ট্রেনের মতো একটা লাইন ধরে যায়, ক্লিয়ার। তার মানে কেউ যদি অন্ধ না হয়, মানে তার এখানে লাইন আছে আমি দেখি নাই, এবং বধির না হয়, মানে কানে শুনতে না পায়, তাহলেই সে ট্রামের নিচে অ্যাক্সিডেন্ট করবে। এছাড়া যার চোখ আছে এবং কান আছে, তার ট্রামের নিচে অ্যাক্সিডেন্ট করার কোনো যুক্তিই নাই স্যার, ক্লিয়ার। কারণ ট্রাম আসার আগে অনেক দূর থেকে দেখা যায় এবং টং টং ঘন্টা বাজতে থাকে। শুধু তাই না স্যার, এই ট্রামটা স্যার লাইন ধরেও চলে। এইটা আমি একজন কমলা লেবু শাহাদুজ্জামানের লেখা একটা বই আছে, জীবনানন্দ দাশের জীবনীর উপর লেখা, পিএইচডি করা একটা বই, আপনারা পড়বেন। সেই বইয়ের মধ্যে শাহাদুজ্জামান উল্লেখ করেন, অনেক প্রত্যক্ষদর্শী নিজের চোখে দেখছে যে জীবনানন্দ দাশ নিজে কাঁধে একটা ঝোলা ব্যাগ, সাদা পাঞ্জাবি পাঞ্জাবি পরে চা খেয়ে হেঁটে হেঁটে ট্রাম লাইনের সামনে দাঁড়ালেন। ট্রামটা যখন একদম তার পায়ের কাছে চলে আসলো, সে নিজের ইচ্ছায় ট্রামের সামনে পড়ে গেলেন, এবং ট্রাম কিন্তু ব্রেকও দেওয়া হয়। ট্রামের ধাক্কায় তার অনেকাংশে ছিদ্র হয়ে যায়, এবং সে কিন্তু ইনস্ট্যান্ট মারা যায় না। হাসপাতালে ভর্তির 7 দিন 8 দিন পরে এই লোকটা মারা যায়। এই লোকটা এইভাবে আত্মহত্যা করার স্যার কারণটা কি? কারণটা কিন্তু হতাশা, দুঃখ, যন্ত্রণা। স্যার আপনি ওনার আত্মহত্যা নিয়ে আলাপ করা শুরু করলেন কেন? তার কারণ স্যার, এই যে কবিতাটা, আমরা নিশ্চিত না, বাট আমরা অনুমান করি এই কবিতাটা ওয়ান কাইন্ড অফ ওনার সুইসাইড নোট। আপনারা যারা পড়ছেন তারা জানেন এই কবিতাটা কিন্তু সেই দিন এই মাঠ বলতে, সেই দিন মানে কোন দিন? আমার মৃত্যুর দিন, যেদিন আমি থাকবো না, সেই আলাপ কবি সাহেব করতেছে যে আমি না থাকলে কি হবে, এই মাঠ, এই এরিয়া কি হইতে পারে, এই নিয়ে কবিতায় সুন্দর করে একটা আলোচনা করা হয়েছে। তো আমরা সেই আলাপের দিকে যাব, আমাদের গুরুদেবের নামে আলাপ করব। তার আগে একটু কবি পরিচিতির আলাপটা একটু টুকটাক আমরা শুনে নিই স্যার। দেখেন কি বলতেছে। 1 নম্বরে জন্ম স্যার, কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে। আপনারা যারা নজরুলের ওমর ফারুক পড়ছেন বা উপেক্ষিত শক্তির উদ্বোধন পড়ছেন, ওখানে আমি দেখাইছি এই সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সালে অনেক বিখ্যাত কবিরা, নজরুল, জীবনানন্দ দাশ এবং স্যার আরেকজনের কথা কি বললাম, বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, এই 3 জন এই সালেই জন্মগ্রহণ করেন। ওকে। তার মা ছিলেন, জীবনানন্দের মা ছিলেন কুসুম কুমারী দাস। তিনি ছিলেন একজন স্বভাব কবি এবং কাব্যভাবনায় জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতি রূপ বৈচিত্র্য কবি নিমগ্ন চিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতা, গুল্ম, ফুল, পাখি তার আজন্ম প্রিয়। এইবার স্যার তার উল্লেখযোগ্য বইগুলো কি কি স্যার? এর মধ্যে আমি দিব স্যার, আমি সবগুলো বই আপনাদের দেবো না, আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে। তার প্রথম বই স্যার, তার নাম হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, এবং তার দ্বিতীয় বই ছিল স্যার ঝরা পালক। ওকে স্যার, এই 2টা বই অবশ্যই আপনার ইম্পর্টেন্ট তালিকা রাখবেন। তার থেকে বিখ্যাত বই স্যার বনলতা সেন। আরেকটা বই স্যার 7টি তারার তিমির, এবং স্যার শেষমেশ আমি বলবো রূপসী বাংলা। এই রূপসী বাংলাটা একটু বেশি ইম্পর্টেন্ট, তার কারণ স্যার এই রূপসী বাংলা বই থেকে সেই দিন এই মাঠ কবিতাটা নেওয়া। ওকে স্যার। এবং তার উপন্যাস মাল্যবান, খুব বিখ্যাত একটা উপন্যাস এই স্যার। আর প্রবন্ধ গ্রন্থ, কবিতার কথা, কবিতা আদতে কি হওয়া উচিত, এই নিয়ে তার একটা দর্শন এখানে দেখা যায় স্যার। এবং দেখেন, এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন, এবং 22 অক্টোবর, তার 8 দিন পরে আমি জন্মগ্রহণ করি, না ওই সালে না, আরও অনেক পরে, আমি 1994 জন্মগ্রহণ করি, কিন্তু স্যার এই 22 অক্টোবর মৃত্যুবরণ করেন 1954 সালের কবি জীবনানন্দ দাশ। আমার প্রাণের গুরু বলতে পারি, আমার প্রাণের ভালোবাসার মানুষ, গুরুর থেকে আমার ভালোবাসার মানুষ। এইবার স্যার 2টা এক্সট্রা কথা না বললেই না। প্রথম কথা হচ্ছে, কবি সাহেবের আত্মহত্যার পিছনে সবচেয়ে বড় যে দায়টা, সেই দায়টা আমি কাকে দিব স্যার? আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই দায়টা দিব আমাদের নোংরা রাজনীতিকে, দেশভাগকে দিব। কবি সাহেব একটু ইন্ট্রোভার্ট ছিলেন,
ওনার চাকরি বাকরি ছিল, উনি টিচারিং করতেন আর কি, মোটামুটি ভালো চাকরি করতেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা আমাদের সমস্ত সম্পত্তি নিয়ে যুদ্ধে লাগানো শুরু করলো। তখন কি হলো, বাংলার বুকে বিভিন্ন কলেজ স্কুল ব্রিটিশরা বন্ধ করে দিল। কত বড় বদমাইশ! আমরা বলি না ব্রিটিশরা আমাদেরকে উন্নত করছে, এই তার উন্নতির নমুনা। এবং সেই হিসাবে জীবনদার দাসের চাকরি চলে গেল। লোকটা তারপরও কোনো মতো করে সংসার নিয়ে টিকে টিকে ছিল স্যার। তখন এটা আর একটা জঘন্য ঘটনা ঘটলো। কি ঘটনা স্যার? 1947 সাল। আমরা দেশটারে টাইনা 2 টুকরা করে ফেললাম। কি বলে স্যার? ওরা হিন্দু, ওরা আলাদা, আমরা মুসলমান, আমরা আলাদা। ও পাশের মুসলিমরা এ পাশে চলে আসলো, এ পাশের হিন্দু বলে কবি জীবনানন্দ দাশকে বরিশাল থেকে আমরা তারা কলকাতা পাঠিয়ে দিলাম, পশ্চিমবঙ্গে। কবি যে লোকটার বইয়ের নাম রূপসী বাংলা, আপনি বুঝতেছেন? ওর অন্তরের মধ্যে বাংলাদেশ, ওর কলিজায় বাংলাদেশ, ওর প্রত্যেকটা লেখায় বাংলা বাংলা। যারা আবার আসিব ফিরে এই কবিতাটা আপনারা সবাই কম বেশি শুনছেন স্যার। উনি বলতেছেন মৃত্যুর পরে একটা পোকা, একটা তেলা পোকা হোক, একটা গুবরে পোকা হোক, একটা সারস পাখি হোক, একটা ধান ক্ষেত হোক, মানে একটা কাক হোক, একটা শালিক হোক, যে কারো রূপে উনি বাংলাতেই ফিরতে চায়, অন্য কোথাও না। এই যে অদ্ভুত প্রেম যে লোকটার, সেই প্রেমটার শিকড় ছিঁড়ে আপনি লোকটারে পাঠিয়ে দিলেন ওপার বাংলায়। বললা ওটা তোমার দেশ, কারণ তুমি হিন্দু। এবং লোকটা ওখানে যেহেতু তার দেশ না, তার ভিটামাটি না, কিচ্ছু না, সে কোনো কিছুই ম্যানেজ করতে পারলো না। না চাকরি টুকটাক একটা পত্রিকায় করছিলেন, কিন্তু ওরকম জমাইতে পারলেন না, কোনো কিছু হইলেন না। একটা পর্যায়ে ডিপ্রেশনে, হতাশায়, দুঃখে এই লোকটা আত্মহত্যার পথ বাইছা নিলেন। ওকে স্যার। এবং যারা কবিতা জানতে চান তারা কবিতার কথা বইটা এই কারণে পড়বেন, কারণ জীবনানন্দ দাশের অন্তরের মধ্যে কবিতা ছিল। ওনার অন্তরে কবিতা ঢুকাইল কে? এই দেখেন এই নামটা আমি একবার পড়ে গেছি, তারপর বলতে কুসুম কুমারী দাস। তিনি একজন স্বভাব কবি। ওনার মা একজন দুর্দান্ত কবি ছিলেন। ওনার মা কবিতাকে অনেক মহান মনে করতেন। ওনার মায়ের কবিতা আমার ধারণা আপনারা সবাই কম বেশি শুনছেন বা পড়ছেন। একটু মনে করেন, একটা বিখ্যাত কবিতা আছে, আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই যে দুর্দান্ত সুন্দর একটা কবিতা, এই কবিতা লিখে কিন্তু জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস। বুঝতে পারছেন স্যার? এই কারণে ওকে স্বভাব কবি বলা হয়। কারণ আমি বইতে পড়ছি, সত্য মিথ্যে জানি না, যে উনি নাকি ডাল রান্না করতেন, বা হাত দিয়ে আর ডান হাত দিয়ে উনি কবিতা লিখতেন, মানে এরকম ওনার মুখে মুখে কবিতা ছিল। এবং উনি ওনার ছেলেকে বুঝান যে বাবা, কবিতার থেকে মহৎ কিছু নয়, কারণ কবিতা বা শিল্প একটা সমাজ সংস্কৃতিকে বদলের জন্য কাজ করে। এবং সেই ভূতে তার মাথায় চাপার কারণেই আমাদের বাংলার শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ একরকম কবিতার গুরুতে রূপান্তরিত হয়েছেন। আর কথা না বাড়াই স্যার, একটু সামনের দিকে আগাই। আরেকটা কথা আমরা শব্দার্থগুলো পড়বো, পড়তে পড়তে বলবো, একটা মজার ব্যাপার বলি আর কি। কবি জীবনানন্দ দাশের কবিতা যখন আমার বন্ধুরা পড়ে, অনেকেই বলে যে এই বেটা কি লেখে, কেন এটা বলে স্যার? কবি জীবনানন্দ দাশের কবিতার এমন কোনো শব্দ নাই এটার অর্থ আপনি জানেন না। ম্যাক্সিমাম সহজ শব্দ, একদম বাংলা ব্যান্ডের গান আপনারা শোনেন না, মানে বাংলা ব্যান্ডের গানের যে কালচারটা, এটা জীবনানন্দ দাশ শুরু করেন, আধুনিক কবিতার কালচার। সবকটা শব্দের অর্থে আপনি জানেন, নজরুলের অর্ধেক অর্থ আপনি বুঝবেন না, মাইকেলের কথা তো বুঝবেন না কিছু, রবীন্দ্রনাথ বুঝতে কষ্ট হয়, কিন্তু জীবনানন্দ একদম সহজ কথা, নর্মাল কথা, এই শব্দ অর্থ দেখলেই বুঝবেন স্যার। কিন্তু ওই ওয়ার্ডগুলো যে বাক্যটা বানায়, ওই বাক্যের অর্থ সাধারণত পাবলিক ধরতে পারে না স্যার, যে কই থেকে কি দেন। একটা কবিতা আছে, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। স্যার কই থেকে দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্র, কই থেকে তারা আসলো, আবার দারুচিনি বানানোর ফাঁকে নির্জনতা আছে, কই থেকে জঙ্গল চলে আসলো। এটাই হচ্ছে ব্যাপার। আপনি বাক্যের ওয়ার্ডগুলোর অর্থ বোঝেন, কিন্তু পুরো বাক্যের মিনিং বুঝতে হলে একটু গভীর চিন্তা আপনাকে করতে হবে। কারণ জীবনানন্দ দাশ তার সস্তা কবি না, জীবনানন্দ দাশ চিন্তাবিদদের কবি, জ্ঞানীদের কবি, বা আমি যদি পার্সোনালি বলি উনি কবিদের কবি। ওকে স্যার, তাহলে কথা না বলে আমরা জীবনানন্দ দাশের কয়েকটা শব্দার্থগুলো দেখে নিই। কবিতার মধ্যে কী কী বলা হচ্ছে। লক্ষ্মী পেঁচা দেখতে কুরূপ হলেও সুলক্ষণযুক্ত, হিন্দু পুরাণে উল্লেখিত। স্যার আমি জানি না লক্ষ্মী পেঁচা দেখতে কুরূপ কিনা, এই ধরনের কথা বলার কোনো মানে আছে কিনা আমি ঠিক জানি না স্যার, বাট আমাদের শব্দার্থ বইতে বলা আর কি। লক্ষ্মী পেঁচা আমার মতে স্যার পেঁচাদের মধ্যে সবচেয়ে সুন্দর স্যার। ক্লিয়ার? আপনারা যারা হ্যারি পটার সিনেমাটা দেখছেন বা কার্টুন দেখছেন, হ্যারি পটার সাদা পেঁচা ছিল, দেখছেন স্যার? বা হিন্দু ধর্মে যদি কেউ থাকেন, মুসলিমরাও লক্ষ্মী পূজার সময় যাবেন, দেখবেন দেবী লক্ষ্মীর পায়ের তলে একটা ধবধবা সাদা পেঁচা আছে। ক্লিয়ার? সাদা রঙের পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা, আর ব্রাউন কালারের বাংলার যে পেঁচাগুলো তাকে বলা হয় হুতুম পেঁচা। ক্লিয়ার? লক্ষ্মী পেঁচা আমার মতে একটা সুন্দর পেঁচা, যে হিন্দু পুরাণে উল্লেখিত দেবী লক্ষ্মীর বাহন। এবার স্যার আগাবো। খেয়া নৌকা মানে কি স্যার? নদী এপার ওপার করার, খেয়া পার করার নৌকা। চমৎকার। স্তব্ধ মানে কি স্যার? নিশ্চল, নিশার, বাকরুদ্ধ বা স্তম্ভিত মানে একদম চুপ করে থাকা। গাবে মানে কি স্যার? গাইবে মানে গান গাবে। ওকে, ভেরি গুড। মৃদ কলরব মানে কি স্যার? হালকা মধুর স্বর, হালকা টুকটাক আওয়াজ আর কি। বুঝতে পারছেন স্যার? চর, চর মানে কি স্যার? নদীতে পলি জমে গঠিত ভূভাগ। ক্লিয়ার? মানে চর মানে কি, দেখছেন কোন ওয়ার্ডটি খুব কঠিন স্যার। কলরব মানে আওয়াজ, হ্যাঁ, রব মানে আওয়াজ, কলরব মানে হয়ে টগর, মৃদু কলরব মানে হালকা আওয়াজ স্যার।
চর মানে কি স্যার, যেটা নদীর চর জায়গা না, তার থাপ্পন না কিন্তু, নদীর চর মানে বালু জমে যে চরটা থাকে সেটা বলে চর। নক্ষত্র মানে কি তারা বা তারকা, আর মৃদু মানে কি স্যার নরম হালকা বা কোমল। ক্লিয়ার স্যার? এই জিনিসগুলা এখানে বলা হয়েছে, বুঝতে পারছেন? এইবার কথা না বাড়াই, আমরা চলে যাব আমাদের কবিতার মূল ভাবে। তার আগে একটু বলে দিই, এই কবিতাটা যে লিখছে তার নাম জীবনানন্দ দাশ, এবং আমার একজন গুরু আছে, আপনাদের ক্লাস নেয়, ম্যাথ ক্লাস নেয়, তন্ময় জুয়েল স্যার, আমার খুব ফেভারিট মানুষ। উনি আবার এই কবিতা দেখতে পারে না, দুই চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে না আমি জানি না, কিন্তু আমি জীবনানন্দ অসম্ভব ভালোবাসি কেন, এইটা আমি এখন বলবো স্যার। ক্লিয়ার? দেখেন, এই সেই দিন এই মাঠ যে কবিতাটা, এই কবিতার মধ্যে জীবনানন্দ কি বলার চেষ্টা করছে আগে বলে নেই। এই কবিতাটা নেওয়া হয়েছে রূপসী বাংলা বই থেকে। এইবার রূপসী বাংলা বইয়ের আসল নাম কি ছিল জানেন? ওর আসল নাম ছিল বাংলার ধূসর আকাশ। কারণ আমি আগেই বলছি, ওই বইটার মধ্যে উনি যখন মৃত্যুর ডিসিশন নিছে যে আমি মরবো, তখন উনি বারবার এই যে আবার আসিব ফিরে, মানে আমি মরে গেলে কি হবে, আমি মরে গেলে কি হবে, এই ধরনের কবিতা উনি বারবার ওই বইতে লিখতেছে। পরে ওনার মৃত্যুর পরে কবি শামসুর রহমান যখন এই বইটা বাংলায় সংকলন করেন, উনি চিন্তা করেন ধূসর আকাশ নামটা খুব খারাপ দেখা যায়, কারণ এই বই ভর্তি খালি বাংলার রূপের বর্ণনা। সুতরাং এই লোকটার হতাশাকে আমি না ছড়াই, উনি নামটা বদলাই দিয়ে রাখেন রূপসী বাংলা। ওকে স্যার? এইবার দেখেন, এই কথাটা বলার কারণ হচ্ছে ওনার দুঃখটা, ওনার আফসোসটা, উনি মৃত্যুর আগে ভাবতেছে যে ভাই সেই দিন এই মাঠ, আমি একটু কবিতাটা একটু পড়ি। কখনো স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি বলল সেই দিন এই মাঠ, কোন দিন বলে নাই, কোনোদিন স্তব্ধ হবে না কো জানি, চুপচাপ হবে না, কোন দিন আমরা এখনো ক্লিয়ার না। কবি একটু পরে বলবে এই নদী নক্ষত্রের তলে, এই নদীর সামনে দাঁড়ায় আছে, এটা তারার তলে বসে সেদিনও স্বপ্ন দেখবে। কারণ কি স্যার? সোনার স্বপ্নের স্বাদ, রঙিন স্বপ্ন দেখার ইচ্ছা পৃথিবীতে কবে আর ঝরে, কবে থেমে যায়। এইবার কবি আলোচনা শুরু করলো, মেন আলোচনা। আমি চলে যাব বলে চালতা ফুলকি ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পাচাকি গান গাবে না তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এইবার কবি মূল কথা বললো, সেই দিন কোন দিন স্যার? যেদিন আমি চলে যাব, আমি থাকবো না, সেদিন কি চালতা ফুল শিশিরের জলে ভিজবে না? মানে কি, নেচার কি, প্রকৃতি কি তার নিয়মে চলবে না? চলবে স্যার। লক্ষ্মী পেঁচা কি গান গাবে না তার লক্ষ্মীটির তরে। দেখেন জীবনানন্দ কি মজার একজন কবি, যে লক্ষ্মী পেঁচা যে দেবী লক্ষ্মীর বাহন, সে কি লক্ষ্মী বলতে পারতো দেবী লক্ষ্মীর জন্য গান গাবে না, না তা না, বললো কি লক্ষ্মীটির তরে। আমরা প্রেমিকারে লক্ষ্মীটি বলি না তো, বা জানটা লক্ষ্মীটা মজা করে বলে না স্যার। কবি সাহেব বলতেছি কি, যে লক্ষ্মী পেঁচা হচ্ছে প্রেমিক আর লক্ষ্মী হচ্ছে প্রেমিকা। প্রেমিক কি তার প্রেমিকার জন্য গান গাবে না? আমি মরে যাবো বলে মানুষকে প্রেম করা ভালোবাসা করা বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না স্যার। কারণ সোনার স্বপ্নের স্বাদ, রঙিন স্বপ্ন দেখার স্বাদ পৃথিবীতে কবে বন্ধ হয়? কবি ফিনিশিংয়ে যা বললেন, একদম শেষ 4 লাইনে বলতেছেন, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসেছে চরের খুব কাছে স্যার। খেয়া নৌকোগুলো আস্তে আস্তে চরের কাছে থামতেছে স্যার। ক্লিয়ার? এবং চারদিকে শান্তবাতি মানে চাঁদের আলো, ভিজে গন্ধ, বৃষ্টির ভেজা গন্ধ, মৃদু কলরব, সামান্য টুকটাক আওয়াজ, এবং নৌকাগুলো আসে ভিড়তেছে। কবি হঠাৎ করে বলল, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। স্যার, পৃথিবীর এই প্রকৃতির চিরন্তন নিয়ম, এটা সারা জীবন বেঁচে রবে। এশেরিয়া ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে। এই এশেরিয়া আর ব্যাবিলন কি আপনারা যারা বিজেট করছেন জানেন স্যার। এই দেখেন একজন কবি, কত রবীন্দ্রনাথের কয়টা কবিতা এরকম একটা রেফারেন্স আছে স্যার। কয়জন পারে একটা শহরকে নিয়ে আসতে, একটা সভ্যতাকে নিয়ে আসতে? জীবনানন্দ পারে, নজরুলও পারে না, রবীন্দ্রনাথও পারে না। জীবনানন্দ কি বললেন? ব্যাবিলন আর আসেরীয় সভ্যতা, এরা হচ্ছে স্যার মেসোপটেমিয়া সভ্যতার অংশ। সুমেরীয়, আসেরীয়, ব্যাবিলন, এরা আর কি। 4 নাম্বারটার নাম ভুলে গেছি স্যার। ক্লিয়ার? তো এবার আসেরীয় আর ব্যাবিলন সভ্যতা ছিল সবচেয়ে ধনী সভ্যতা, তারা এখন ধুলো আর ছাই হয়ে গেছে। ব্যাবিলনের শূন্য উদ্যান নাম শোনার কথা, ওর কিন্তু খাম্বা এখন বাকি আছে, আর কিচ্ছু নাই। কবি সাহেব কি বললো স্যার? ওই সব বড় বড় বিপুল সভ্যতা ধ্বংস ছাই হয়ে গেছে, তাতে কি আপনার আমার জীবন আটকাইছে? আটকায় নাই। তাহলে আমি পাগল জীবনানন্দ দাশ মারা গেলে এই প্রকৃতির, এই পৃথিবীর কারো কিচ্ছু যায় আসে না। এই কবিতায় কবি বলার চেষ্টা করতেছে স্যার, প্রকৃতি চিরন্তন কিন্তু মানুষের জীবন নশ্বর। আমরা আসলে বাঁচি আমাদের নিজের জন্যই। আমি মারা গেলে বিশ্বাস করেন স্যার কারো কিচ্ছু যায় আসে না। আমার পরিবার সর্বোচ্চ আমার জন্য হয়তো বা কান্না করবে 3 বছর, 30 বছর, 300 বছর, কিন্তু আমার মা কি 300 বছর না খায় থাকবে? 300 বছর ঘুম ছাড়া থাকবে? 300 বছর গোসল ছাড়া থাকবে? থাকবে না স্যার। তার জীবন তার নিয়মে চলবে, তার জীবনও ঈদ আসবে, সে এখানে একটু হলেও হাসবে, আমার কথা মনে করে কান্না করতে পারে, কিন্তু জীবন কিন্তু আটকাবে না স্যার। ক্লিয়ার? এই যে অদ্ভুত নিষ্ঠুর একটা কথা এবং চূড়ান্ত সত্য কথা,
এই কথাগুলো বলতে পারে বলেই জীবনানন্দ দাশ আমার কাছে সবার থেকে আলাদা এবং ভিন্ন রকম। উনি একটা মিথ্যা প্রেম, মিথ্যা কবিরা কি করে স্যার, এটা আধ্যাত্মিক প্রেমিকা তুমি চাঁদের মতো, গাছের মতো, লতার মতো, উনি সব ফালতু কথায় যায় না স্যার, ক্লিয়ার। উনি একদম ডিরেক্ট কথায় যায় যে যেটা সত্য সেটা সত্য, আমি মরলে তোমরা কেউ পাত্তা দিবা না, কারণ পুরো সভ্যতা ধ্বংস হয়েছে, কেউ পাত্তা দেওয়া নাই। প্যালেস্টাইন ধ্বংস হচ্ছে, তাতে কি আমার বাংলাদেশ আটকে আছে? আটকায় নাই স্যার। তো এই কবিতার এটাই মূল ব্যাপার, সেটা কি, যে মানুষের জীবনে সে নিজেই সবচেয়ে ইম্পর্টেন্ট, আসলে আর কেউ কোনো ইম্পর্টেন্ট না। আমরা একটু দুইটা লাইন পড়বো স্যার, দুইটা লাইন। কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের পাশাপাশি তার ভেতরে লুকিয়ে থাকা সভ্যতার ধ্বংসের চিহ্ন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এটা কিন্তু বড় কথা। মানুষের তৈরি সভ্যতার একসময় জৌল সারায় ভেঙে পড়ে, বিলীন হয়ে যায়, কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেও প্রকৃতি নিজের ছন্দে বেঁচে থাকে। তার প্রকৃতি তার মতো বেঁচে থাকবেই, আপনি থাকেন আর না থাকেন। মাঠের নিরন্তর ব্যস্ততা, ঋতুর আবর্তন, ফুলের প্রস্ফুটন ও ঝরে পড়া এই সবই সময়ের বহমানতাকে স্মরণ করিয়ে দেয়। মানব জীবনে কবিতা নশ্বর ও ক্ষণস্থায়ী হিসাবে উপস্থাপিত হয়েছে। মানুষ আসে, স্বপ্ন দেখে, সংগ্রাম করে, আবার হারিয়ে যায় সময়ের অতল গহ্বরে, কিন্তু চিরন্তন প্রকৃতি বা জীবনের যে ধারা, জীবনের যে গতিপথ, সে কখনোই আটকায় না। সুতরাং কবি বলতেছে, যদি বাঁচো তো নিজের জন্য বাঁচো, আর যদি মরো কবির মতো নিজের জন্যই মরো, তাতে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন স্যার? একটু অদ্ভুত দর্শন এবং আমি বলছি হতাশার কবিতা। কবি একটু বললাম যে ডিপ্রেস ছিলেন স্যার, কি আর করা যাবে। এবার স্যার আমরা আগাই, মূল ভাব হচ্ছে এটাই কথা। আমরা ফিনিশিংয়ের একটা লাইন পড়বো স্যার, একদম শেষ লাইন। ফলে মানুষের স্বপ্ন আর প্রকৃতি আলাদা সত্তা নয়, তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যুগ যুগান্তর ধরে টিকে থাকে। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু তার স্বপ্ন, কর্ম, মানবিক অনুভব প্রকৃতির কোলে আশ্রয় নিয়ে চিরকাল বেঁচে থাকে। মানে প্রকৃতি, আমরা তো প্রকৃতিরই সন্তান, যেন প্রকৃতির মাঝে বাঁচা ছাড়া আসলে আমাদের যে ব্যক্তি জীবন, তা বাঁচানোর আর কোনো উপায় নাই। বুঝতে পারছি স্যার? খুবই সুন্দর। তো আমাদের এই ছিল মূল ভাব। আমরা কথা না বেলায় গুরুত্বপূর্ণ তথ্যে যাব, এবং তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমি আশা করি এই কবিতাটা যদি আমার তন্ময় জুয়েল স্যার পড়তেন, আশা করি জীবন দাসের প্রতি তার একটা ভালোবাসা জন্মাইতো, এটা আমার বিশ্বাস স্যার। ওকে, তো এবার আমরা গুরুত্বপূর্ণ তথ্যে যাব স্যার। ওকে, দেখেন সেটা কি, সেই দিন এই মাঠে, কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া, মানে জীবন দাসের এই কবিতা রচিত। আমি আগেই বলছি বইয়ের নাম বাংলার ধূসর আকাশ ছিল। ওকে, এইবার সেই দিন এই মাঠ কবিতায় কি প্রকাশ পায় স্যার? প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকার বিষয়টি, অক্ষুণ্ণ না বলে আপনি চিরন্তন শব্দটা বলেন। অক্ষুণ্ণ শব্দটার মধ্যে একটা ঝামেলা আছে। অক্ষুণ্ণ মানে যা ক্ষুণ্ণ হয় না, প্রকৃতি কিন্তু ক্ষুণ্ণ হয়। একটা গাছের পাতা পড়ে যায়, একটা গাছ ভেঙে যেতে পারে, কিন্তু সে শেষ হবে না। অন্ত মানে শেষ, চিরন্তন মানে যার শেষ, অন্তন মানে যার শেষ নাই, অন্ত মানে শেষ, অন্তন মানে শেষ নাই, আর চিরন্তন মানে যার কোনো কালেই শেষ নাই, তাকে বলা হয় হচ্ছে স্যার চিরন্তন। প্রকৃতি স্যার থাকবে, শেষ হবে না, কিন্তু ক্ষুণ্ণ তো টুকটাক হবেই স্যার, ক্ষুণ্ণ হয়তো প্রকৃতির ধর্ম। ওকে স্যার, এবার একটু আগাই। সেই দিন এই মাঠ কবিতায় কবির মতে মানুষ ও মানুষের তৈরি সব কিছু ধ্বংস হলেও প্রকৃতি যথারীতি টিকে থাকে। ওই যে স্যার চিরন্তন, এবং যেটা বললাম ওই একই কথা। সেই দিন এই মাঠ কবিতায় প্রতিফলিত প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনো হারিয়ে ফেলবে না। স্যার একই কথা বারবার কেন স্যার? আপনাদের কাছে নতুন কথা নাই? স্যার আমাদের কাছে নতুন কথা ছিল, কিন্তু কবিতার মধ্যে নাই। মাত্র 8 লাইন একটা কবিতা, আমি নতুন কথা কি দিব? ওকে স্যার, দেখেন কি বলতেছে। সেই দিন এই মাঠ কবিতায় কবির মতে প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য দিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। হ্যাঁ স্যার, প্রকৃতি আমাদেরকে তৃপ্ত করতে পারবে। সেই দিন এই মাঠ কবিতায় কবি যেদিন থাকবে না, সেই দিন এই মাঠ কেমন থাকবে তা কল্পনা করে এর বাস্তবে তুলে ধরা হয়েছে, এর বাস্তবতা তুলে ধরা হয়েছে। এই মাঠ কেমন থাকবে স্যার? যেমন ছিল ওরকমই থাকবে, আমার জন্য 1 সেকেন্ডের জন্য আটকাবে না। এবং শেষ তথ্য, সেই দিন এই মাঠ কবিতায় কবির মতে তার চলে যাওয়ায় প্রকৃতির কোনো পরিবর্তন হবে না। প্রকৃতি তার শাশ্বত রূপ নিয়ে অনন্তকাল ব্যাপী টিকে থাকবে। খেয়াল করলেন স্যার, আমি 6টা গুরুত্বপূর্ণ তথ্য বললাম, কিন্তু ঘুরে ফিরে 6টার মিনিং কিন্তু একই দাঁড়াইলো। কারণ কি স্যার, পুরো কবিতায় কবি 8টা-10টা লাইন দিয়ে একই ভাবকে বারবার ঘুরায় ঘুরায় ব্যাখ্যা করার চেষ্টা করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, মূল ভাবটাও জানছেন। এবং যেহেতু ছোটো একটা কবিতা, আমি চেষ্টা করছি পুরো কবিতাটাই রিডিং করে আপনাদেরকে ব্যাখ্যা করে দিতে। যদি ঝামেলা থাকে আপনারা জানাবেন, এবং আপনারা একটু অপেক্ষা করেন। এই কবিতাটা তো আমরা পড়ছি কবির ফিল নেওয়ার জন্য না, পড়ছি কেন? পরীক্ষার জন্য। তাহলে চলে যায় আমাদের প্রশ্নের আলাপে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যাগুলো আমরা দেখব। সবাইকে আল্লাহ হাফেজ।